বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোচ নিয়োগ নিয়ে চলছে নাটক। কে হচ্ছে বাংলাদেশের পরবর্তী কোচ, সেটাই এখন বড় প্রশ্ন। তবে একদিকে যেমন কোচ নিয়োগ নিয়ে চলছে টালবাহানা, অন্যদিকে একের পর এক বড় নাম যুক্ত হচ্ছে বাংলাদেশ স্কোয়াডে। হামজা চৌধুরী, সুমিত সুমোদের সাথে এবার যুক্ত হচ্ছে গতিদানব অ্যাডাম আব্বাস এবং 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার জিদান ইউসুফের নাম। তাছাড়াও দলে আছে আরও বেশ কিছু চমক। আসন্ন সাব চ্যাম্পিয়নশিপ 2026 এবং সান মেরিনো ম্যাচের জন্য কেমন হবে বাংলাদেশ দল, তাই জানাবো আজকের ভিডিওতে। তাহলে আসুন শুরু করি গোলপোস্ট থেকে। আর হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই আমার সাথে ডিসএগ্রি করতে পারেন এবং কমেন্ট করে আপনার স্কোয়াড কি তা জানাতে পারেন। তো শুরুতেই গোলকিপার হিসেবে থাকছে আনিসুর রহমান জিকু, মিতুল মার্মা এবং মেহেদী হাসান শ্রাবণ। তো শুরুতেই একটা চমক দিয়ে ভিডিও শুরু করছি। গোলকিপিং পজিশনে আমাদের প্রথম পছন্দ হলো আনিসুর রহমান জিকু। 2023-এর সেরা গোলকিপার যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। নিয়মিতই মাঠে নামছেন বসুন্ধরা কিংসের হয়ে। দেশের হয়ে 31 ম্যাচ খেলা জিকু মাঠে কি করতে পারে তা আমরা সবাই জানি, যদি না সে আবার এইরকম মিস্টেক করে বসে। তার ব্যাকআপ হিসেবে থাকছে মিতুল মার্মা। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা শট স্টপার তিনি। মিতুলের সবচেয়ে বড় গুণ হলো তার রিফ্লেক্স এবং ওয়ান সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা। যদিও বিভিন্ন সময়ে আমরা তার কাছ থেকে নানা ধরনের এরার দেখি, তবে লিগ এবং জাতীয় দলের জার্সিতে তার সেভ পার্সেন্টেজ এবং ক্লিনশিটের পরিসংখ্যান বলে দেয় তিনি হতে পারেন জিকুর পারফেক্ট রিপ্লেসমেন্ট। তাদের সাথে থাকছে আরেক তরুণ গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, যিনি অনেকদিন ধরেই বাংলাদেশ দলের সাথে আছেন, তাই যে কোনো মুহূর্তে দলের হাল ধরতে তিনি প্রস্তুত। গোলকিপিং থেকে এবার আসা যাক ডিফেন্ডিংয়ে। এই পজিশনের জন্য আমরা রাখছি জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ এবং ডেকলেন সুলিভানকে। আর তাদের সাথে থাকছে রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন এবং সাদউদ্দিন। শুরুতেই আসা যাক লেফট ব্যাক পজিশনে, যেখানে আমাদের মূল ভরসা জায়ান আহমেদ। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে তার গতিশীল রান এবং নিখুঁত ক্রস যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ হতে পারে। ট্রানজিশনের সময় জায়ান যেভাবে দ্রুত নিচে নেমে আসেন তা দলের রক্ষণের ব্যালেন্স ধরে রাখে। তার বদলি হিসেবে বেঞ্চে থাকবেন রহমত মিয়া। তিনি লেফট ব্যাক এবং রাইট ব্যাক উভয় পজিশনে খেলতে পারেন, তাই কোচ চাইলে মোহামেদান এই ডিফেন্ডারকে যে কোনো পজিশনে খেলাতে পারেন। সেন্টার ব্যাক জুটিতে আমরা দেখতে পাবো অভিজ্ঞতার সাথে তারুণ্য এবং শক্তির এক দারুণ মিশ্রণ, যার নেতৃত্ব দেবেন তারিক কাজী। ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই ডিফেন্ডারের গেম রিডিং ক্ষমতা এবং ট্যাকল করার টাইমিং অসাধারণ। ডিফেন্স লাইনকে অর্গানাইজ করার পাশাপাশি তারিক কাজীর পাসিং অ্যাকুরেসিও বেশ ভালো, যা নিচ থেকে বিল্ড আপ প্লে তৈরিতে সাহায্য করবে। তারিক কাজীর পার্টনার হিসেবে থাকবেন সদ্যই বাংলাদেশে আসার ঘোষণা দেওয়া জিদান ইউসুফ। ইউরোপিয়ান ফুটবলের আবহে বেড়ে ওঠা জিদান শারীরিকভাবে দারুণ শক্তিশালী। প্রতিপক্ষের স্ট্রাইকারদের মার্কিংয়ে রাখা এবং এরিয়াল ডুয়েলে জেতার ক্ষেত্রে জিদান হবেন দলের অন্যতম প্রধান অস্ত্র। একজন লম্বা এবং শক্তিশালী ডিফেন্ডারের অভাবে প্রায় সেক পিস থেকে ভুক্ত বাংলাদেশ। জিদান আসায় সে সমস্যা অনেকটাই কাটবে বলে আশা করা যায়। এই দুজনের ব্যাকআপ হিসেবে বেঞ্চে থাকবেন দেশের অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মন এবং বিশ্বনাথ ঘোষ, যারা অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন এবং যে কোনো মুহূর্তে মাঠে নেমে নিজেদের প্রমাণ করতে সক্ষম। রাইট ব্যাক পজিশনে আমাদের প্রথম পছন্দ ডেকলেন সুলিভান। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের ভূমিকা শুধু রক্ষণে নয়, আক্রমণেও সমান গুরুত্বপূর্ণ। ডেকলেন ঠিক এই জায়গাতেই দারুণ কার্যকরী। তার ওয়ার্ক রেট এবং ওভারল্যাপিং রান রাইট ফ্ল্যাঙ্কে আমাদের আক্রমণকে দারুণ গতি দেবে। পাশাপাশি দ্রুত নিচে নেমে এসে ডিফেন্সিভ ডিউটি পালনেও তিনি সিদ্ধহস্ত। তার ব্যাকআপ হিসেবে থাকছেন সাদউদ্দিন, যিনি এই পজিশনে যথেষ্ট পরীক্ষিত একজন খেলোয়াড়। এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রতি ম্যাচেই তিনি মাঠে নেমেছেন, তাই যে কোনো মুহূর্তে কোচ তাকে ব্যবহার করতে পারেন। ডিফেন্সের পর এবার আসা যাক একই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ মিডফিল্ডে। আমাদের 4-3-3 ফরমেশনে মিডফিল্ডের 3টি পজিশনই হতে যাচ্ছে হাই ভোল্টেজ। ডিফেন্সিভ মিডফিল্ডার বা দলের হোল্ডিং মিডফিল্ডারের হিসেবে থাকবেন হামজা চৌধুরী এবং জামাল ভুইয়া, যেখানে বলতে গেলে অটো চয়েস আমাদের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে ইংলিশ ফুটবলে খেলার বিশাল অভিজ্ঞতা সম্পন্ন হামজা হবেন এই দলের নিউক্লিয়াস। তার ইন্টারসেপশন রেট, ট্যাকলিং এবং বল রিকভারি স্ট্যাটাস যে কোনো এশিয়ান দলের জন্যই ঈর্ষণীয়। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং বল কেড়ে নিয়ে দ্রুত ফরওয়ার্ডের কাছে পৌঁছে দেওয়ার কাজটা তিনি করবেন নিখুঁতভাবে। তাছাড়াও হঠাৎ উপরে উঠে গিয়ে গোল করতেও তার জুড়ি নেই। হামজা চৌধুরীর ব্যাকআপ হিসেবে থাকবেন ক্যাপ্টেন জামাল ভুইয়া। তার বর্তমান বয়স এবং পজিশনের উপর ভিত্তি করে তাকে বেঞ্চে রাখা হয়েছে। সেন্ট্রাল মিডফিল্ড বা বক্স টু বক্স রোলে খেলবেন সুমিত সোম। আধুনিক ফুটবলে একজন বক্স টু বক্স মিডফিল্ডারের স্ট্যামিনা থাকতে হয় অফুরন্ত। সুমিত ঠিক সেই কাজটাই করবেন। তিনি হামজাকে রক্ষণে সহায়তা করার পাশাপাশি আক্রমণেও সমানভাবে অংশ নেবেন। মাঝমাঠের দখল নিতে সুমিতের এই নিরলস পরিশ্রম দলের জন্য টার্নিং পয়েন্ট হবে। তার বিকল্প হিসেবে দলে থাকবেন কাজিম শাহ। বর্তমানে ঢাকা আবাহনীর হয়ে খেলা কাজিম হতে পারে সুমিত সোমের পারফেক্ট রিপ্লেসমেন্ট। মিডফিল্ডে তৃতীয় পজিশন অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে থাকবে শেখ মুসালিন, আর তার ব্যাকআপ হিসেবে থাকবে
থাকবে কিউবা মিচেল। এই পজিশনে শেখ মুসালিনি সবচেয়ে বেশি যোগ্য। আমরা সবাই জানি বক্সের বাইরে থেকে দূরপাল্লার বুলেট শট নিতে এবং আচমকা গোল করতে মুসালিন কতটা সিদ্ধহস্ত। ভারতের সাথে করা তার এই গোলটি তো এখনও আমাদের চোখে লেগে আছে। তার বিকল্প হিসেবে থাকছে আরেক তরুণ ফুটবলার কিউবা মিচেল, যিনি হতে পারেন দলের ক্রিয়েটিভ মাস্টারমাইন্ড। একজন প্লেমেকার হিসেবে তার ভিশন, বল কন্ট্রোল এবং ডিফেন্স চেরা ফাইনাল পাস দেওয়ার ক্ষমতা আমাদের স্ট্রাইকারদের জন্য গোলের সুযোগ তৈরি করবে। তো এবার মিডফিল্ড থেকে আক্রমণ ভাগে আসা যাক। রাইট উইঙ্গার হিসেবে আমাদের প্রথম পছন্দ অ্যাডাম আব্বাস, যার বিকল্প হিসেবে থাকবেন রাকিব হুসাইন। এরই মধ্যে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছে অ্যাডাম আব্বাস। ডান প্রান্ত দিয়ে তার ক্ষিপ্র গতি এবং ড্রিবলিং স্কিল প্রতিপক্ষের ডিফেন্ডারদের রীতিমতো ঘাম ছুটিয়ে দেবে। বল পায়ে রেখে বক্সে ঢুকে পড়া কিংবা স্ট্রাইকারকে লক্ষ্য করে নিখুঁত ক্রস পাঠানো, অ্যাডামের এই দুই দক্ষতাই আমাদের ডান দিকের আক্রমণকে ধারালো করবে। এই পজিশনে তার ব্যাকআপ হিসেবে থাকবেন রাকিব হুসাইন। রাকিব অনেকদিন ধরেই বাংলাদেশ দলের হয়ে খেলছেন। সময়ে সময়ে তিনি বাংলাদেশ দলের নাম্বার 9 হিসেবেও খেলেছেন, তাই তিনি হতে পারেন অ্যাডাম আব্বাসের পারফেক্ট রিপ্লেসমেন্ট। অন্যদিকে লেফট উইঙ্গার হিসেবে থাকবে ফাহমিদুল ইসলাম এবং তার সাথে রোনান সুলিভান। দুজনের যে কাউকে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। ফাহমিদুল ইসলাম মূলত ন্যাচারাল লেফট উইঙ্গার। তার ড্রিবলিং, স্পিড, এগ্রেশন বা বক্সের বাইরে থেকে গোল করার দারুণ শক্তি রয়েছে, তাই এই পজিশনে সে একদম পারফেক্ট। অন্যদিকে এই পজিশনের জন্য তাকে সবসময় চ্যালেঞ্জ জানাবে আরেক তরুণ সুপারস্টার রোনান সুলিভান। রোনান মূলত একজন স্ট্রাইকার হলেও 4-3-3 ফরমেশনে তিনি লেফট সাইড থেকে ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলবেন। বাম প্রান্ত দিয়ে কাট ইন করে ডান পায়ে শট নেওয়ার এক দারুণ ক্ষমতা রয়েছে তার। বল ছাড়া তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট বক্সের ভেতরে সবসময় একটা গোল থ্রেট তৈরি করবে। তাছাড়াও দলের প্রয়োজনে তাকে মূল স্ট্রাইকার হিসেবেও খেলানো যাবে। আর এই দুর্দান্ত স্কোয়াডের আক্রমণ ভাগের একদম কেন্দ্রবিন্দুতে নাম্বার 9 হিসেবে খেলবেন ট্রেভর ইসলাম। একজন কমপ্লিট স্ট্রাইকারের যেসব গুণ থাকা দরকার, যেমন পজিশনিং, ফিনিশিং এবং ফিজিক্যাল প্রেজেন্স, ট্রেভরের মধ্যে তার সবই বিদ্যমান। উইং থেকে আসা ক্রসগুলো হেডে কনভার্ট করা কিংবা হামজা, সুমিতদের থ্রু বল রিসিভ করে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করা, ট্রেভর হবেন দলের মূল গোল মেশিন। তার স্ট্রাইকিং স্ট্যাটস এবং গোল কনভার্সন রেট প্রমাণ করে যে তিনি বক্সের ভেতরে কতটা ভয়ঙ্কর। ট্রেভরের ব্যাকআপ হিসেবে বেঞ্চে থাকবেন আরেক দেশি ফরওয়ার্ড শাহরিয়ার ইমন। তো এই ছিল বদলে যাওয়া বাংলাদেশের নতুন স্কোয়াড। সব মিলিয়ে যদি আমরা দলটার দিকে তাকাই, তবে দেখব রক্ষণভাগ এবং মাঝমাঠে শারীরিক শক্তিমত্তা এবং ইউরোপিয়ান ট্যাকটিক্যাল সেন্স আর আক্রমণ ভাগে ক্ষিপ্রতা ও ফিনিশিংয়ের এক অসাধারণ ব্যালেন্স তৈরি হয়েছে। প্রবাসীদের অভিজ্ঞতা এবং দেশি খেলোয়াড়দের প্রতিভার এই যুগলবন্দি সত্যি যদি মাঠে নামে, তবে এশিয়া মহাদেশের যে কোনো বড় দলের বিপক্ষেই বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করতে পারবে। আপনার কি মনে হয়, এই একাদশটি নিয়ে কি আমরা বড় কোনো টুর্নামেন্টের স্বপ্ন দেখতে পারি?